বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র নিয়ে। আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। ইতিমধ্যে আমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত আলোচনা হয়েছে এবং আমরা আজকে এই পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, পঞ্চম অধ্যায় স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। প্রথমে আমরা শিখব স্বল্পমেয়াদী অর্থায়ন ও মধ্যমেয়াদী অর্থায়ন কি। যে অর্থায়ন 1 বছর বা তার কম সময়ের জন্য করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলা হয়। আর 1 বছরের বেশি 5 বছরের কম এই সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলা হয়। আর 5 এবং 7 বছরের বেশি সময়ের জন্য যদি অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস অর্থাৎ কোন কোন উৎস থেকে স্বল্পমেয়াদী অর্থায়নটা বা 1 বছর বা তার কম সময়ের জন্য কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়ন করতে পারে। প্রথমেই দেখো, 1 নম্বরে হচ্ছে বাণিজ্যিক কাগজ। এই বাণিজ্যিক কাগজ হচ্ছে একটি স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ যা স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক স্বল্পমেয়াদী ফান্ড সংগ্রহের জন্য ইস্যু করা হয়। অর্থাৎ যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের 1 বছর বা তার কম সময়ের জন্য তহবিল প্রয়োজন হয় এবং সে যদি অন্য কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করতে না পারে, সর্বশেষে এই কোম্পানি যদি একটি ভালো কোম্পানি হয়, অর্থাৎ এটাকে বলা হয় ব্লু চিপ কোম্পানি। কোম্পানিটি যদি ব্লু চিপ কোম্পানি হয়, আর এখন কথা হচ্ছে ব্লু চিপ কোম্পানি কি। ব্লু চিপ কোম্পানি হচ্ছে যে সকল কোম্পানির বাজারে একটি নিখুঁত আর্থিক রেপুটেশন বা আর্থিক গ্রহণযোগ্যতা আছে, যাদের কোনো দুর্নাম নেই এবং যাদের আর্থিক অবস্থা ভালো, এই ধরনের প্রতিষ্ঠানকেই একটি ব্লু চিপ কোম্পানি বলা হয়। তাহলে এই কোম্পানি যদি ভালো হয়, ব্লু চিপ কোম্পানি হয়, তখন এই কোম্পানি বাজারে একটা তাদের কোম্পানির নামে কিছু কাগজ ছেড়ে দিতে পারে, স্বল্পমেয়াদী কাগজ, এটাকে বলা হয় বাণিজ্যিক কাগজ। এই কাগজ ইস্যু করে সে স্বল্পমেয়াদের জন্য ফান্ড সংগ্রহ করতে পারে, তাহলে এটাকে বলা হয় বাণিজ্যিক কাগজ। তো বাণিজ্যিক কাগজটা কি? বাণিজ্যিক কাগজ হচ্ছে একটি স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ যা স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক স্বল্পমেয়াদী ফান্ড সংগ্রহ করার জন্য ইস্যু করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটি ব্যবসায় প্রতিষ্ঠান কিভাবে বাণিজ্যিক পত্র ইস্যু করে তহবিল সংগ্রহ করে সেই বিষয়ে একটু আমরা আলোচনা করি। ধরো, একটা কোম্পানির 1 লক্ষ টাকা প্রয়োজন। 1 লাখ টাকা প্রয়োজন হলে সে বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার ইস্যু করবে। এখন এই একটা কমার্শিয়াল পেপারের দাম ধরো 1000 টাকা। সে 1000 টাকা মূল্যের 100 কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ মার্কেটে ইস্যু করলে 1 লক্ষ টাকা সে সংগ্রহ করতে পারে। তাহলে 1 লাখ টাকা সংগ্রহ করার জন্য 100 ইস্যু করবে। এখন কথা হচ্ছে, এই বাণিজ্যিক কাগজটা যদি 1000 টাকায় মার্কেটে ইস্যু করা হয় তাহলে কিন্তু এই কাগজটা কেউ কিনবে না। তাহলে কী জন্য? যে এখানে ব্যবসায় প্রতিষ্ঠান কখন এটা ইস্যু করে? যখন সে জানে যে আমার 1 সপ্তাহ বা 15 দিন বা 20 দিনের জন্য বা 1 মাসের জন্য, অর্থাৎ স্বল্প মেয়াদ, এই মেয়াদের জন্য আমার টাকাটা দরকার, এর সময় পর আমার কোম্পানিতে টাকা আসবে, তারপর আমি তার টাকাটা পরিশোধ করে দিতে পারবো। এই সিচুয়েশন হলে কোম্পানি কি করে, যে এই 1000 টাকা মূল্যের একটা কাগজ সে ধরো 950 টাকা ইস্যু করবে, বা মার্কেটে ইস্যু করবে কয় টাকায়? 950 টাকায়। ওটার মূল্য হচ্ছে 1000 টাকা। এখন শর্ত থাকবে ধরো 30 দিন। যে ব্যক্তি এই বাণিজ্যিক কাগজটা কিনবে সে 1000 টাকার কাগজটি কিনবে 950 টাকায় এবং 30 দিন পর ওই কাগজটা এই কোম্পানির কাছে নিয়ে আসলে বা কোম্পানির কাছে ফেরত দিলে কোম্পানি তাকে 1000 টাকায় পরিশোধ করবে। এখন দেখো, যে যার কাছে অলস টাকা আছে, যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান মনে করে যে আমার কাছে নগদ কিছু টাকা আছে, এই টাকা আগামী 1 বছর মানে 1 মাসের জন্য, অর্থাৎ 30 দিনের জন্য কোনো কাজে লাগতেছে না, এটা বসে আছে বা অলস পড়ে আছে, উনি কি করলো? উনি এই কোম্পানির এই কমার্শিয়াল পেপার কিনলো বা বাণিজ্যিক কাগজ কিনলো এবং সে 1 মাস পরে এই তার কাগজ ফেরত দিল। তাহলে 950 টাকায় কিনে সে 1000 টাকা পেল।
অর্থাৎ 1000 টাকা 950 টাকা কিনছে, কোম্পানির কাছে নিয়ে আসছে, কোম্পানি তাকে 1000 টাকায় দিছে। তাহলে এই ব্যক্তির কিন্তু এই 50 টাকা এক একটা কাগজের জন্য সে 50 টাকা করে লাভ করলো। তাহলে এই প্রক্রিয়ায় একটা বাণিজ্যিক পত্র ইস্যু করা হয়। আর অন্যদিকে যদি আমি কোম্পানির চিন্তা করি, ধরো কোম্পানির সিচুয়েশনটা হচ্ছে যে কোম্পানি ভালো একটি প্রজেক্ট পাইছে, এই প্রজেক্টে যদি সে 2-1 দিনের মধ্যে বা 1 মাসের যদি সে 1 সপ্তাহের মধ্যে বিনিয়োগ করতে পারে বা 2 দিনের মধ্যে বিনিয়োগ করতে পারে, তাহলে এই প্রকল্প থেকে সে বিপুল পরিমাণ অর্থ লাভ করতে পারবে, এরকমের সম্ভাবনা আছে। তাহলে এই মুহূর্তে সে কোথাও টাকা পায় না, এই জন্য সে কোম্পানি যদি এই বাণিজ্যিক পত্র ইস্যু করে, ইস্যু করলে কোম্পানির লাভ কি, সে দেখতেছে যে আমার কাছে 1 মাস পর বা 30 দিন পরে আমার কোম্পানিতে টাকা আসবে, তখন আমি এই যে বাণিজ্যিক পত্র যাদের কাছ থেকে ইস্যু করছি তাদের টাকা আমি পরিশোধ করে দিব। তখন এই এই সিচুয়েশনে কোম্পানি চাইলে বাণিজ্যিক পত্র ইস্যু করে এই নতুন নতুন বা লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে। এ ধরনের আরও বিভিন্ন সিচুয়েশন হতে পারে। তাহলে এই প্রক্রিয়ায় একটি প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক পত্র ইস্যু করে। 2 নম্বরে আছে দেখো ব্যবসায় ঋণ। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসের দ্বিতীয়টা হচ্ছে যে ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণটা কি? পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকেই ব্যবসায় ঋণ বলা হয়। দেখো আমাদের ব্যবসা করার সময় দেখো যে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান যেই কোম্পানির প্রোডাক্ট ওই কোম্পানির কাছ থেকে বাকিতে কিনে নিয়ে আসে এবং ওই প্রোডাক্টটা বিক্রি করে আবার সে ওই কোম্পানিকে টাকা পরিশোধ করে। এই প্রক্রিয়াটাই হচ্ছে একটা ব্যবসায় ঋণ। কারণ হচ্ছে ধরো এই মার্কারটা আমার মার্কারের ব্যবসা, যে আমি উৎপাদনকারীর কাছ থেকে মার্কারটা বাকিতে কিনে নিয়ে আসলাম, 100 পিস মার্কার কিনে নিয়ে আসলাম, আমি তাকে বললাম আমি 1 মাস পরে আপনাকে টাকা দিব। তাহলে আমি এই প্রোডাক্টটা তার কাছ থেকে এনে আমি কনজিউমারের কাছে বিক্রি করলাম, তারা আমাকে টাকা দিল, তারপর আমি তার টাকাটা পরিশোধ করলাম। তাহলে এখানে কিন্তু একটা ঋণ হলো। কারণ হচ্ছে উনি যদি আমাকে বাকিতে বিক্রি না করতো আমার কাছে, তাহলে কিন্তু এই টাকাটা ওনাকে নগদ দিয়ে তারপর এনে আমার বিক্রি করে লাভ করতে হতো। তাহলে উনি যেহেতু আমাকে বাকিতে ক্রয়ের সুযোগ দিয়েছে এবং আমি ওনার কাছ থেকে বাকিতে আনলাম, এখানে কিন্তু আমার টাকা প্রয়োজন হয় না। তাহলে এটা কিন্তু আমার একটা ঋণ। তাহলে এই যে ঋণ, এটার নামই হচ্ছে কি ব্যবসায় ঋণ। তাহলে এই ব্যবসায় ঋণের মাধ্যমে কিন্তু এটা একটা স্বল্পমেয়াদী অর্থায়ন হতে পারে, যে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় ব্যবসায় ঋণ। এখন এখানে একটা কথা আছে যে ব্যবসায় ঋণের কি ব্যয় আছে? প্রশ্ন একটা, যে কনসেপচুয়াল কোশ্চেন, ব্যবসায় ঋণের কি ব্যয় আছে? যদি থাকে তাহলে উক্ত ব্যয় কাকে বহন করতে হয়? এবং এই প্রশ্নের আনসার করতে গিয়ে বিভিন্ন আলোচনা আসছে যে ব্যবসায় ঋণের ব্যয় আছে। আমাদের মতে ব্যবসায় ঋণের ব্যয় আছে এবং সাধারণত এই ব্যবসায় ঋণের ব্যয়টা ভোক্তাকে বহন করতে হয়। ক্রেতাও বহন করে না, বিক্রেতাও বহন করে না। এখন কিভাবে ভোক্তা বহন করে? আমি তোমাদের একটা উদাহরণ দেই, যে এই মার্কারটা আমি মার্কেটে সেল করি 30 টাকা। কয় টাকায় সেল করি? 30 টাকায়। তাহলে একটা মার্কার যদি 30 টাকা সেল করি, এই মার্কারটা আমি যদি নগদে কিনে আনি তাহলে আমি কিনতে পারি 25 টাকায়। কয় টাকায় কিনতে পারি? 25 টাকায়। নগদ টাকায় কিনবো 25 টাকায়, আমি বিক্রি করব 30 টাকা, তাহলে আমার লাভ হলো 5 টাকা। কিন্তু আমি যখন নগদে কিনতে যাব, তাহলে 2টা অপশন। এক হচ্ছে আমি যখন বাকিতে কিনবো, বাকিতে কিনতে গেলে বিক্রেতা বলবে যে আমাকে দাম বেশি দিতে হবে। ধরো তখন তিনি বলবে যে আমাকে প্রতি পিস 26 টাকা দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমি যদি বাকিতে কিনতে যাই তাহলে কিন্তু কোনো ক্যাশ ডিসকাউন্ট পাবো না। অর্থাৎ এই কোম্পানি যদি এখন বিক্রি করে যে যদি কেউ 100 পিস মার্কার কিনে তাহলে তাকে 10% ডিসকাউন্ট দেয়। তাহলে আমি যদি নগদে কিনতে যাই তাহলে কিন্তু আমি এই 10% ডিসকাউন্টটা পাবো। কিন্তু আমি যদি বাকিতে কিনতে যাই তাহলে বিক্রেতা কিন্তু আমাকে এই 10% ডিসকাউন্ট দিবে না। এখন কথা হচ্ছে আমি যেই দামে কিনবো তার চেয়ে বেশি দামে বিক্রি করে আমি লাভ করব। এখন এই ডিসকাউন্ট যদি আমি গ্রহণ করতে না পারি, তাহলে আমি এখানে উদাহরণ দিলাম যে যদি আমি 25 টাকা নগদ টাকায় কিনতাম, তাহলে ডিসকাউন্ট পেয়ে আমার প্রতিটা 25 টাকায় কিনতে পারতাম। তাহলে আমার এখন কিনতে হচ্ছে কত টাকা? 27 টাকায়। ধরো আমি ডিসকাউন্টটা নগদ টাকায় না কিনে আমি বাকিতে কিনলাম, এই জন্য আমি ডিসকাউন্টটা পেলাম না। তাহলে আমি কিনলাম কয় টাকায়? 27 টাকায়। এখন আমার তো 5 টাকা লাভ করতে হবে। তাহলে আমি যদি এইটা
5 টাকা লাভে বিক্রি করি, তাহলে কনজিউমার আমাকে দিবে 32 টাকা। তখন কিন্তু মার্কার আমি বিক্রি করব 32 টাকায়, কারণ আমার তো লাভ করতে হবে। আমি যেই দামে কিনতে পারবো তার চেয়ে 5 টাকা বেশি দামে বিক্রি করব। এখন বিপরীত চিন্তা করো, যদি আমি নগদ টাকায় কিনতাম তাহলে ডিসকাউন্ট পাওয়ার পরে আমি একটা প্রোডাক্ট বা একটা মার্কার কিনতে পারতাম 25 টাকায়, তাহলে আমি তখন বিক্রি করতাম কয় টাকা? 30 টাকা। দেখো, একই মার্কার আমি যদি মানে ব্যবসায় ঋণের বা বাট্টার সুযোগ গ্রহণ করি, তাহলে অর্থাৎ না করি, এখানে পার্থক্যটা হলো যে যখন আমি 25 টাকায় কিনবো, 30 টাকা বিক্রি করলে আমার 5 টাকা লাভ হয়েছে। কিন্তু আমি বাকিতে কিনা আনার কারণে আমার ক্রয় মূল্য পড়ছে 27 টাকা, কারণ আমি যদি নগদে কিনতাম তাহলে যে ডিসকাউন্টটা পাইতাম আমি বাকিতে কিনছি, সেজন্য আমি ডিসকাউন্টটা পেলাম না। তখন কিন্তু এই 27 টাকা আমার ক্রয় মূল্য পড়ছে। আমি যদি 5 টাকা লাভ করতে চাই তাহলে আমার এটার মূল্য পড়ে 32 টাকা। তাহলে আলটিমেটলি দেখো যে এই যে 2 টাকা বেশি, এই 2 টাকা কিন্তু ওই যে বিক্রেতা তিনিও বহন করে নাই, আর উনি যে ক্রেতা উনিও বহন করে নাই। বহন কাকে করতে হয়েছে? আমি ভোক্তা, আমাকে। কারণ আমি যদি এখন মার্কার কিনতে যাই তাহলে ওই যে আমার 32 টাকা দিয়ে কিনতে হইতেছে, তাহলে আমি 32 টাকা দিলাম, এই 2 টাকা বেশি দিছি, এই 2 টাকা ব্যবসায়ী ঋণের ব্যয়, এবং এটা আমি ভোক্তা হওয়ার কারণে এই ভোক্তাই বহন করে। সাধারণত ব্যবসায়ী ঋণের ব্যয় আছে এবং উক্ত ঋণের ব্যয় ভোক্তাকেই বহন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই বাণিজ্যিক কাগজ এবং ব্যবসায় ঋণ নিয়ে বিস্তারিত আলোচনা শেষ। এখন আমরা চলে যাব ট্রেজারি বিল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বাণিজ্যিক কাগজ এবং ট্রেজারি বিল, এই দুইটা প্রায় সেম, এবং কিছু পার্থক্য আছে যে এইটা সরকার কর্তৃক ইস্যু করা হয় আর এটা কোম্পানি কর্তৃক ইস্যু করা হয়। অর্থাৎ আমরা জানি যে কোম্পানির যদি স্বল্প মেয়াদের জন্য টাকা প্রয়োজন হয় তাহলে সে বাণিজ্যিক কাগজ ইস্যু করে, কিন্তু একবার কি ভেবেছো যে সরকারের কি আর্থিক সংকট পড়তে পারে না? যে সরকারেরও স্বল্প মেয়াদের জন্য টাকার শর্ট হতে পারে। যেমন কিভাবে হতে পারে? যে ধরো যে আগামী 1 তারিখে সরকার প্রত্যেক কর্মচারীদের বেতন দেওয়াটা বাধ্যতামূলক। সরকারি কর্মচারীদের বেতন 1 তারিখেই তাকে দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে 1 তারিখে বেতন দিতে গিয়ে সরকারের ফান্ড সংকট পড়ছে, যে এখন কিছু এই মুহূর্তে ফান্ডে টাকা নাই, যে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারতেছে না। আমি একটা উদাহরণ দিলাম, যদিও সরকারি কর্মচারীদের বেতন অর্থ বছরের শুরুতেই সরকার বরাদ্দ করে, কিন্তু বিষয়টা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম যে তাহলে এখন এই মুহূর্তে সরকারের কাছে টাকা নাই, তখন সরকার কি করবে? যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জনগণের কাছে একটা বিল ইস্যু করবে, যে 100 টাকা দামের ওই যে কমার্শিয়াল পেপারের মতো 1000 টাকার একটা কাগজ সে মার্কেটে 950 টাকায় জনগণের কাছে বিক্রি করবে 7 দিনের জন্য বা 15 দিনের জন্য। এখন যে কিনবে সে 950 টাকায় কিনবে, 7 দিন পরে যিনি এইটা নিবে তিনি আবার এই 1000 টাকা এসেই কিনবে। তাহলে যার কাছে অলস টাকা আছে সে এইটা কিনে 50 টাকা লাভ করবে। আর সরকারের লাভ কি হলো? সরকার চিন্তা করতেছে এই মুহূর্তে আমি আমার সংকটটা মিটাইলাম, সে জানে যে আগামী 1 সপ্তাহ পরে রাজস্ব থেকে বা অন্য কোনো উৎস থেকে তার আয় হবে, তখন সে এই মূল্যটা পরিশোধ করবে। তাহলে এই সিচুয়েশনে আসলে সরকার এই বিল ইস্যু করে স্বল্প মেয়াদের জন্য ফান্ড সংগ্রহ করতে পারে, তাহলে এটার নাম হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল হচ্ছে একটি স্বল্প মেয়াদী আর্থিক সিকিউরিটি যা সরকার কর্তৃক স্বল্প মেয়াদী ফান্ড সংগ্রহ করার জন্য ইস্যু করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসছে আমাদের ব্যাংকের স্বীকৃতিপত্র। ব্যাংকের স্বীকৃতিপত্রটাও একটি স্বল্প মেয়াদী আর্থিক সিকিউরিটিজ। যে ব্যাংকের স্বীকৃতিপত্র হচ্ছে ব্যাংক তার কোনো গ্রাহকের পক্ষ হয়ে বিল প্রদানের জন্য যদি স্বীকৃতি দেয় সেটাকেই বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র। অর্থাৎ আমি ক্রেতা বিক্রেতার মধ্যে সাধারণত ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মানে ক্রেতার পক্ষ হয়ে বিক্রেতাকে ব্যাংক একটা নিশ্চয়তা দেয় বা স্বীকৃতি দেয় যে নির্দিষ্ট সময় পরে আমি এই ক্রেতার পক্ষ হয়ে বিক্রেতাকে বা তোমাকে টাকা পরিশোধ করব। এই যে স্বীকৃতি, এটার নাম হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র, এবং এটাও একটি স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ। তারপর আছে একটা সার্টিফিকেট অফ ডিপোজিট। এই সার্টিফিকেট অফ ডিপোজিট বা আমানত সার্টিফিকেট আমরা বলি, যে আমানত সার্টিফিকেটটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ব্যাংকে এফডিআর করে থাকে, ধরো 1 লক্ষ বা 10 লক্ষ টাকার এফডিআর করলো 10 বছর বা 5 বছর মেয়াদি, তখন ব্যাংক থেকে ওই মানে যিনি ডিপোজিট করবে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যে আমার এই ব্যাংকে আপনার এত টাকা এত বছরের জন্য জমা আছে বা এফডিআর করা আছে। তখন এই ব্যক্তির যদি স্বল্পমেয়াদী ফান্ড সংগ্রহ করার প্রয়োজন হয় তখন কিন্তু সে এই
সার্টিফিকেটটা কারো কাছে জমা রেখে সে তহবিল সংগ্রহ করতে পারে। তাহলে এইটাও কিন্তু স্বল্প মেয়াদে, অর্থাৎ সে যদি চায় যে এই সার্টিফিকেটটা একজনের কাছে জমা রেখে সে আবার এই স্বল্প মেয়াদের জন্য কিছু টাকা নিয়ে আসতে পারে, তাহলে এটাও একটা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। তাহলে আমরা এই স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলোর মধ্যে এই বিষয়গুলো একটু আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আলোচনায় আসছে ঋণ রেখা এবং ঘূর্ণায়মান ঋণ। ঋণ রেখা এবং ঘূর্ণায়মান ঋণ। তাহলে ঋণ রেখাকে আমরা বলি লাইন অফ ক্রেডিট অ্যারেঞ্জমেন্ট, আর এটাকে আমরা বলি রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। তো লাইন অফ ক্রেডিট অ্যারেঞ্জমেন্ট অথবা ঋণ রেখা হচ্ছে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে একটি অনানুষ্ঠানিক ঋণ চুক্তি, যার মাধ্যমে ব্যাংক তার গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য মঞ্জুর করবে। এক্ষেত্রে ঋণ গ্রহীতা যে অর্থটি উত্তোলন করবে সেই অর্থের উপরে সুদ প্রদান করতে হবে, আর যে অর্থ উত্তোলন করবে না সেই অর্থের উপরে কোনো সুদ বা কোনো ফি প্রদান করতে হবে না। এবং এটা কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট, আয়োজন বা আন্ডারস্ট্যান্ডিং। এক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতার কাছ থেকে কোনো সম্পত্তি বন্ধক বা জামানত হিসেবে রাখবে না। অর্থাৎ এক্ষেত্রে ব্যাংকের সাথে গ্রাহকের সাথে যদি সুসম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, তখন এই সম্পর্কের কারণেই ব্যাংক তার গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণ হিসেবে প্রদান করতে পারে। তাহলে এটাকে বলা হয় লাইন অফ ক্রেডিট, অর্থাৎ ঋণ রেখা। এটাকে বুঝতে হবে যে এটা কিন্তু কোনো চুক্তি না, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। ব্যাংক এবং গ্রাহকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ব্যাংক তার গ্রাহককে এই ঋণ রেখা বা নির্দিষ্ট পরিমাণ ঋণ মঞ্জুর করবে। এখন যেই টাকাটা সে মঞ্জুর করবে, ওই টাকা থেকে গ্রাহক যে পরিমাণ টাকা উত্তোলন করবে ওই টাকার উপরই গ্রাহক ব্যাংককে সুদ দিবে। কিন্তু যে টাকাটা সে উত্তোলন করবে না বা ব্যবহার করবে না, ওই টাকার উপরে তাকে সুদও দিতে হবে না, কোনো ফিও দিতে হবে না। প্রিয় শিক্ষার্থী, এরপর আসো ঘূর্ণায়মান ঋণ, রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। এটা হচ্ছে একটা চুক্তি। এখানে বলাই আছে রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট, অর্থাৎ ঘূর্ণায়মান ঋণ চুক্তি। এই ঘূর্ণায়মান ঋণ চুক্তির অধীনে বলা হয়েছে ব্যাংক তার গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ ঋণ মঞ্জুর করবে এবং এই মঞ্জুরকৃত ঋণের উপরে, অর্থাৎ গ্রাহক যে পরিমাণ ঋণ ব্যবহার করবে সেই ব্যবহৃত ঋণের উপরে সুদ প্রদান করতে হবে। কিন্তু যে পরিমাণ ঋণ ব্যবহার করবে না বা যে টাকাটা সে ব্যাংক থেকে উত্তোলন করবে না সেই টাকার উপরে তাকে কমিটমেন্ট ফি দিতে হবে। তাহলে ঘূর্ণায়মান ঋণ হচ্ছে একটি ঋণ চুক্তি, ঋণদাতা এবং ব্যাংক এবং ঋণ গ্রহীতার মধ্যে একটি আনুষ্ঠানিক ঋণ চুক্তি। এই চুক্তির অধীনে ব্যাংক তার গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা ঋণ মঞ্জুর করবে এবং মঞ্জুরকৃত ঋণের মধ্যে গ্রাহক যে পরিমাণ ঋণ উত্তোলন করবে বা যে পরিমাণ টাকা উত্তোলন করবে তার উপরে সুদ দিতে হবে। কিন্তু যে পরিমাণ টাকা সে উত্তোলন করবে না তার উপরে কমিটমেন্ট ফি বা অঙ্গীকার ফি দিতে হবে। তাহলে এক্ষেত্রে ঋণ রেখার ক্ষেত্রে কোনো অঙ্গীকার ফি নাই, কিন্তু ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে অঙ্গীকার ফি আছে। তাহলে এর মধ্যে আমাদের আলোচনায় এসে গেছে যে কমিটমেন্ট ফি হচ্ছে ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে যে পরিমাণ ঋণের টাকা গ্রাহক উত্তোলন করবে না সে বা ব্যবহার করবে না, সেই অব্যবহৃত ঋণের উপরে যে চুক্তি অনুযায়ী যে ফি দিতে হয় সেটা কি বলা হয় অঙ্গীকার ফি বা কমিটমেন্ট ফি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।